হাতে আর দুদিন, এর মধ্যেই কোচ হোসে মলিনাকে বেছে নিতে হবে তার স্টার্টিং 11 এইবারের ডুরান্ড কাপ ফাইনালের জন্যে। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড, তো সেই বুঝেই মলিনা তার দল সাজাবেন। এবং আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখব যে মোহনবাগানের কিরকম লাইন আপ হতে পারে নর্থ ইস্টের এগেনস্টে, এবং এরই সাথে নর্থ ইস্ট কিরকম ফুটবল খেলে, কি ফরমেশন কিরকমভাবে তারা ইউজ করে, আজকে এই সব বিষয়গুলো আমরা ডিটেলসে জানবো। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেট থাকার জন্য। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আপাতত চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ফার্স্টেই আমাদের আলোচনা করতে হবে যে নর্থ ইস্ট ইউনাইটেড কি ফরমেশনে খেলছে এই মুহূর্তে। তো তাদের রিসেন্ট ম্যাচেস দেখে যেটা বোঝা যাচ্ছে, তারা আইদার একটা 4-3-3 ফরমেশনে খেলছে, অথবা এই 4-3-3টাই 4-2-3-1 হয়ে যাচ্ছে ম্যাচ চলাকালীন। কিছুটা এরকমভাবেই তারা দল সাজাচ্ছে, এবং এই ফরমেশনে কিছু পার্টিকুলার পজিশনসে কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার্স রয়েছে যারা এই পুরো খেলাটাকে ডিকটেট করছে। বাকি যারা রয়েছেন দে আর লাইক দ্য সাইলেন্ট পার্টনার্স, বাট মেনলি নর্থ ইস্টের এই কয়েকজন ফুটবলার রয়েছে যারা তাদের রোলটা খুবই ভালো করে পালন করছেন, এবং নর্থ ইস্টের অ্যাটাক এবং ডিফেন্সে এরা একটা ক্রুশিয়াল এলিমেন্ট হচ্ছে এই পুরো ডুরান্ড কাপে। তো যদি আমরা ফার্স্টে শুরু করি ডিফেন্সে, তাহলে ডিফেন্সে এই মুহূর্তে আশির আখতার এবং জাবাকোর জুটি পুরোপুরি হিট। এই গোটা ডুরান্ড কাপে 3টে ক্লিন শিট নর্থ ইস্ট রেখেছে, সেটা অনেকটা এদের কারণে, এবং এরই সাথে গোলকিপার গুরমিত সিংয়ের তো একটা প্রধান ভূমিকা রয়েছে এই ক্লিন শিটগুলোর পেছনে, এখানে কোনো রকমের সন্দেহ নেই। যদি আমরা কথা বলি মাঝমাঠে, তাহলে মাঝমাঠে সিএম বা সিডিএম হিসেবে বেবামের যে প্লেয়ারটি রয়েছে, ইনি কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল এই নর্থ ইস্ট টিমটায়, এবং বলা যায় যে অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে যে ব্রিজটা, যে ব্যালেন্সটা এই প্লেয়ারটি এনে দিচ্ছে। গতবারের আইএসএল থেকেই তিনি কিন্তু বেশ নজর কেড়েছেন, বেশ ইমপ্রেস করেছেন প্রত্যেককেই, এবং সেই কারণেই আরও একটা মরশুমের জন্য নর্থ ইস্ট তাকে রেখে দিয়েছে। যদি আমরা কথা বলি আপফ্রন্টে অ্যাটাকে, তাহলে এখানে নেস্তর আলবায়েজ এবং জিতিন এমএস হ্যাজ বিন ক্রুশিয়াল ফর নর্থ ইস্ট। এই গোটা ডুরান্ডে এরা জুটি বেঁধে ডিফেন্সের ঘুম কেড়েছে। নেস্তরের এক একটা মাপা পাস, ডিফেন্স চেরা পাস নর্থ ইস্টকে অনেক সাহায্য করেছে। ইনফ্যাক্ট আগের দিন তোমরা যারা খেলা দেখেছো, শিলংয়ের এগেনস্টে আজারের যে গোলটা এলো, কি মাপা পাস নেস্টর বাড়িয়েছিল, আশা করছি তোমরা সকলেই দেখেছো। এবং গত বছর থেকেই নেস্টর খুবই ইমপ্রেসিভ ফুটবল খেলছেন, এবং এই নর্থ ইস্ট টিমের রেভলিউশনের পেছনে এই নেস্টরের একটা প্রধান ভূমিকা আছে। সেরকমই জিতিন এমএস এইবারের ডুরান্ড কাপে জ্বলে উঠেছেন। নর্মালি তাকে খুব একটা আমরা সচরাচর হেডলাইন্সে দেখি না, বাট এই মুহূর্তে নর্থ ইস্টের জার্সিতে একদম ট্রিমেন্ডাস ফর্মে রয়েছেন, সব থেকে ইনফর্ম প্লেয়ার আমরা বলতে পারি, এবং গোল্ডেন বুটের রেসে রয়েছেন, গোল্ডেন বল হয়তো তিনিই জিতবেন। তো সেই কারণে জিতিন এমএসের থেকেও একটু সাবধানে মোহনবাগানকে থাকতে হবে। এবং আপফ্রন্টে গিলেরমো ফার্নান্ডেস অথবা আজারি, এই দুই প্লেয়ারই ভালো গোল চেনে। আজারে অনেকটা ডাইনামিক স্ট্রাইকার, বল পায়ে ড্রিবেল করে, মুভমেন্ট করে, ডিফেন্স কাটিয়ে গোল করতে তিনি ভালোবাসেন। আর গিলেরমো অনেকটা টিপিক্যাল নাম্বার 9 যেরকম আমরা দেখি সেরকম টাইপের স্ট্রাইকার, তিনিও গোল্ডেন বুটের রেসে রয়েছে, 4খানা গোল তিনিও করে ফেলেছেন এইবারের ডুরান্ড কাপে। তো এই কয়েকজন ইম্পর্টেন্ট প্লেয়ার্স রয়েছে নর্থ ইস্ট টিমটায় যারা মোহনবাগানকে প্রবলেমে ফেলবে। এবার মোহনবাগান কি ফরমেশন খেলে, তারা খেলে 3-5-2 ফরমেশনে। এবার 4-3-3 কে কাউন্টার করার জন্য 3-5-2 একটা ঠিকঠাক ফরমেশন, মানে আমি বলবো না যে খুব স্ট্রং একটা ফরমেশন, বিকজ 4-3-3-তে সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে উইং প্লে, এবং এই 3-5-2 এর সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেন্টার ব্যাক এবং উইং ব্যাকসদের মধ্যে যে গ্যাপটা, সেটা কোনো সিচুয়েশনসে এতটাই বেড়ে যায় যে একটা ওয়াইড এরিয়া অফ স্পেস অপোনেন্ট প্লেয়ার্সরা পায়, যেখান থেকে উইং থেকে তারা অ্যাটাক তৈরি করে ঢোকে। এবং নর্থ ইস্টের এটাই হচ্ছে টিপিক্যাল স্টাইল, তারা লো ব্লক মেনটেন করে খেলে, খুব ওপরে উঠে তারা খেলে না। অ্যাগেন্স্ট স্ট্রঙ্গার টিমস তো একেবারেই নয়, উইক টিমসের এগেনস্টে তারা অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করে। বাট মোহনবাগানের এগেনস্টে ডেফিনেটলি যেটা আমি এক্সপেক্ট করছি সেটা হচ্ছে একটা ট্রিমেন্ডাস হাই প্রেস নর্থ ইস্ট কিন্তু করবে, বিকজ এই প্রত্যেকটা প্লেয়ারদেরই ওয়ার্ক রেট ভীষণ হাই, প্রেস করতে ভালোবাসে, এবং অনেক সময় দেখা যায় যে একজন প্লেয়ারের উপরে দুজন প্লেয়ার প্রেস করছেন বলটা রিকভার করার জন্য, এবং সেখান থেকে তারা কাউন্টার অ্যাটাক লঞ্চ করে। ফাস্ট পেসড কাউন্টার অ্যাটাক নর্থ ইস্ট ট্রাই করে, এবং বল পেই উইংয়ের দিকে লং বলস খেলার একটা প্রবণতা নর্থ ইস্টের মাঝমাঠ বা ডিফেন্সের রয়েছে। এবার এখানে 4-3-3-তে যেটা একটা ক্রুশিয়াল এলিমেন্ট নর্থ ইস্টের খেলার মধ্যে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে যখন এরকম সিচুয়েশনস আসে যেখানে অপোনেন্টের মাঝমাঠে অপোনেন্ট প্লেয়ারকে দুজন প্লেয়ার প্রেস করতে যাচ্ছেন, অর্থাৎ তুমি একটা প্লেয়ারের পেছনে একটা পজিশন খালি করে দিয়ে চলে যাচ্ছ, সেই মুহূর্তে কি হয় যে যিনি স্ট্রাইকার তিনি আর ওপরে থাকেন না, তিনি নিচে নেমে চলে আসেন, এবং যে একটা প্লেয়ারের একটা এক্সট্রা গ্যাপ তৈরি হচ্ছে এই হাই প্রেসের জন্যে, সেই গ্যাপটা ওই স্ট্রাইকারটা ফুলফিল করে। অর্থাৎ 4 জনের মাঝমাঠ তখন তৈরি হয়ে যায় যেই মুহূর্তে নর্থ ইস্ট হাই প্রেস করা স্টার্ট করে। কারণ আলটিমেটলি যেটা এদের খেলার স্টাইল, যে বল রিকভার করেই তারা উইংয়ে বল ঠেলে, সেন্ট্রালি এরা খুব কম খেলে, উইংয়ের দিকে বল ঠেলেই নর্থ ইস্টের প্লেয়ার্সরা আপফ্রন্টে পুশ করতে থাকে। এবার এখানে
একটা জিনিস যেটা মোহনবাগানকে খুবই সাহায্য করবে সেটা হচ্ছে নর্থ ইস্টের, এবং এটা আমি টিপিক্যাল প্রত্যেকটা ম্যাচেই দেখছি যে যিনি ফুল ব্যাক রয়েছেন এবং যিনি উইঙ্গার রয়েছেন নর্থ ইস্টের, তারা খুব ক্লোজ খেলছে, তারা উঠে এসে খেলছে। এবার এই কারণে একটা অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্পেস ফুল ব্যাকের পেছনে ছেড়ে আসছে নর্থ ইস্ট, যেটা মোহনবাগান ইউজ করতে পারে এই 3-5-2 এর জন্য। কারণ এই 3-5-2-তে কী হবে যে উইং ব্যাক যিনি আছেন তিনি তো অ্যাটাক করতেই পারছেন, এরই সাথে মাঝমাঠে যিনি অ্যাটাকিং মিডফিল্ড খেলছেন এবং সিএম খেলছেন, এরা একটা ট্রায়াঙ্গেল মেনটেন করে কিন্তু অ্যাটাক তৈরি করতে পারবে। সেখানে যিনি ফুল ব্যাক তিনি নিউমেরিক্যাল অ্যাডভান্টেজে পারবেন না, কারণ তখন একজনের এগেনস্টে 3 জন প্লেয়ার আপফ্রন্টে উঠছে, এবং ঠিকঠাকভাবে যদি প্লেয়ার্সরা কম্বাইন করে বল ঠেলে এগোতে পারে তাহলে অনেক স্পেস লিস্টন মানভীরের মতন প্লেয়ার্সরা পাবে। এবং আমরা যদি ভালো করে মোহনবাগানের ম্যাচেস দেখি তাহলে দেখবে যে লিস্টন বলো বা মানভীর বলো, এরা অনেকটা স্পেস পাচ্ছে ডি বক্সের মধ্যে ঢোকার জন্য। এবার অনেক সময় কি হয় যে লো ব্লকসের ক্ষেত্রে যখন একটা টিম খুব ডিফেন্সিভ ফুটবল খেলছে তখন এরকম সিচুয়েশনস আসে যে তখন 4-3-3-তে না খেলে দলটা 4-2-3-1-এ চলে যায়। তখন দুজন হোল্ডিং মিডফিল্ডারের মধ্যে যেদিকে বল থাকবে সেই দিক অনুযায়ী যে একজন পিভট আছেন তিনি ওই দিকে ঘেঁষে থাকবেন, যিনি ফুল ব্যাক থাকবেন তিনি তো অবভিয়াসলি উইং ব্যাকের সাথে লেগে থাকবেন যাতে তিনি ঢুকতে না পারেন ডি বক্সের মধ্যে বা ক্রস বাড়তে না পারেন। এবং এখানে যিনি ক্যাম থাকবেন, অর্থাৎ এখানে আমি বলছি ফর এক্সাম্পল নেস্টর, তিনি কি করবেন, তিনি মাঝমাঠে এমন একটা স্পেস নিয়ে বসে থাকবেন যেখান থেকে লিস্টন বা মানভীর বল বাড়তে পারবেন না এরকম কোনো প্লেয়ারকে, যিনি একেবারে ধরো ফর এক্সাম্পল ডি বক্সের একেবারে বাইরে দাঁড়িয়ে আছে, যার ফলে তাদেরকে পেছনে খেলতে হবে এবং ওখান থেকে আবার অ্যাটাক তৈরি করতে হবে। তো মোহনবাগানকে খুবই পেশেন্টলি ম্যাচটাকে বিল্ড আপ করতে হবে। এখানে কোনো সন্দেহ নেই যে নর্থ ইস্ট খুবই কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলবে, বাট মোহনবাগানকে টেম্পো ধরে রাখতে হবে। মোহনবাগান যদি টেম্পো ধরে রাখতে পারে নর্থ ইস্ট উইল ফাম্বেল, কারণ আমরা শিলং লাজং ম্যাচেও দেখেছি যে হাই প্রেস তারাও যখন ফেস করছে নর্থ ইস্টের প্লেয়ার্সরা একেবারে আন্তাবড়ি ফুটবল খেলছে, মানে লিটারালি বল পাচ্ছে আর ক্লিয়ার করছে। কিন্তু যত তুমি ডি বক্সের মধ্যে ঢুকতে পারবে নর্থ ইস্টের ডিফেন্স কিন্তু তত শেকি হবে, যার কারণে এরকমটা হতে পারে যে নর্থ ইস্ট কুড স্টার্ট উইথ 2 ফরেন সেন্টার ব্যাকস। হয়তো দেখা গেল যে হামজা এবং জাবাকোকে নিয়ে নর্থ ইস্ট তাদের ডিফেন্স তৈরি করতে পারে জাস্ট টু কাউন্টার মোহনবাগানস অ্যাটাক, কারণ মোহনবাগানের অ্যাটাক এই মুহূর্তে দুর্দান্ত। এবার সেই ক্ষেত্রে হয়তো আপফ্রন্টে বা মাঝমাঠে একটা প্লেয়ারকে তাদের স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু সেটা যদি তারা করতে যায় দলের ব্যালেন্স কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তো এই মুহূর্তে হুয়ান পেদ্রো বেনালিকে ডিসিশন নিতে হবে যে তিনি কোথায় বেশি ফোকাস করবেন। তিনি কি ডিফেন্সে বেশি জোর দিয়ে দুজন ফরেন সেন্টার ব্যাক খেলাবেন, নাকি দলের ব্যালেন্স মেনটেন করার জন্য একজন সেন্টার ব্যাককে দিয়েই স্টার্ট করবেন? এই একটা ক্রুশিয়াল ডিসিশন হুয়ান পেদ্রো বেনালিকে নিতে হবে। কিন্তু এখানে মোহনবাগানের কাছে যেগুলো টুকটাক অ্যাডভান্টেজের জায়গা থাকছে সেটা হচ্ছে যে যদি মোহনবাগান নর্থ ইস্টের যে এই উইং প্লেটা সেটা যদি তারা আটকে দিতে পারে কোনোভাবে, যে উইঙ্গার্সরা ঢুকতে পারছেন না বা সেই সাপোর্টিং রানসগুলো তারা ক্রিয়েট করতে পারছেন না, তাহলে যিনি লোন স্ট্রাইকার থাকবেন নর্থ ইস্টের তিনি পুরো একা হয়ে যাবেন, তিনি কিচ্ছু করতে পারবেন না, তিনি পুরো আইসোলেট হয়ে যাবেন এবং তিনি তখন এক্সপেক্ট করবেন যে পাশের উইঙ্গার্সরা যদি ঢোকে তাহলে আমি বলটা বাড়াবো, কিন্তু সেই উইঙ্গার্সরা যদি ঢুকতে না পারে তাহলে নর্থ ইস্টের অ্যাটাক পুরো নষ্ট হয়ে যাবে। এবং এই কারণে জিতিন এমএস সব থেকে ক্রুশিয়াল হয়ে গেছে নর্থ ইস্টের জন্য, কারণ প্রত্যেকটা ম্যাচেই দেখা যাচ্ছে যে এই সাপোর্ট রানসগুলো জিতিন খুব দুর্দান্তভাবে নিচ্ছে, এত স্মুথলি এবং এত কুইকলি জিতিন ডিবক্সের মধ্যে ঢুকে যেতে পারছে যে সেখান থেকে তখন মোহনবাগানের ডিফেন্স শেকি হয়ে যাওয়ার চান্সেস থাকছে, এবং এটা একটা চান্স হওয়ারও জায়গা আছে বিকজ মোহনবাগানের ডিফেন্স এখন অবধি পুরোপুরি সেট হয়নি। 3 ব্যাক সিস্টেমে মোহনবাগানের ডিফেন্স ভীষণ ভালনারেবল লাগছে। তার একটা প্রধান কারণ হচ্ছে যে 3 ব্যাক সিস্টেমে হাইলাইন যদি মোহনবাগান মেনটেন করে তাহলে হাইলাইনটা তাদেরকে ধরে রাখতে হবে, বাট প্রায় দিনই দেখা যাচ্ছে যে মোহনবাগানের যারা সেন্টার ব্যাকস তারা নিজেদের পজিশনস ছেড়ে উঠে আসছে, মানে বলা যায় যে প্রায় হয়তো সেন্টার লাইনের কাছে এসে তারা ডিফেন্ডিং করার চেষ্টা করছে, যেটা একেবারেই হওয়া উচিত নয়। লাইনটা ডিফেন্ডারদেরকে মেনটেন করতেই হবে। এবং সব থেকে ক্রুশিয়াল হচ্ছে যেটা আমি বারবার বলছি যে মোহনবাগানের এই মুহূর্তে যারা বিদেশি সেন্টার ব্যাকস রয়েছেন তাদের সাথে হাইলাইন খেলা খুবই ডিফিকাল্ট। তারা হাইলাইন মেনটেন করে ঠিকঠাক টাইমে আবার সেই স্পিড ধরে নিচে নামাটা এটা খুব সহজে মোহনবাগানের ডিফেন্ডাররা করতে পারছেন না, এবং সেরকমভাবে মানভীর বা লিস্টনের মতন প্লেয়ার্সরা এরা ঠিকঠাক টাইমে নিচে ট্র্যাক ব্যাক করছে না। কারণ একটাই কারণ যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মোহনবাগান কি হচ্ছে, দে আর ট্রেলিং। আমরা পাঞ্জাব ম্যাচ দেখি বা আমরা বেঙ্গালুরু ম্যাচ দেখি, মোহনবাগান প্রথম থেকেই দে আর ট্রেলিং, অর্থাৎ তাদেরকে গোল করতে হবে, যার ফলে মানভীর এবং লিস্টনকে বেশিরভাগ সময়টাই আপফ্রন্টে থাকতে হচ্ছে, চান্সেস ক্রিয়েট করতে হচ্ছে। এবার সেই বুঝে যখন কাউন্টার অ্যাটাক অপোনেন্ট টিম লঞ্চ করছে তখন এরা পেছনে থেকে যাচ্ছে, তখন উইংটা ভীষণ ভালনারেবল হয়ে যাচ্ছে মোহনবাগানের। বাট মোহনবাগান হ্যাজ শোন ভেরি পজিটিভ গ্লিমসেস, ইভেন কি দুটো ম্যাচেই সেকেন্ড হাফ মোহনবাগান যে ফুটবলটা খেলেছে, যেই ব্র্যান্ড অফ ফুটবল খেলেছে, যেরকমভাবে ডমিনেট করে তারা চান্সেসের পর চান্সেস ক্রিয়েট করে গেছে, কার্যত বলা যায় যে অপোনেন্ট টিমকে পুরো নিজেদের ডিবক্সে ঠেলে দিয়েছে। এই কাজটা মোহনবাগানকে শুরু থেকেই করতে হবে। নর্থ ইস্ট
অনেকজনের কাছেই নতুন প্রতিপক্ষ, অনেক প্লেয়ার্সদের কাছেই। তবে নর্থ ইস্ট প্রথমবারের জন্য একটা ডুরান্ড ফাইনাল খেলতে যাচ্ছে, একটা ইনফ্যাক্ট ফাইনাল খেলতে যাচ্ছে। তারা এর আগে এই মঞ্চে কোনোদিন ওঠেনি। একটা প্লেয়ারদের ওপর যেরকম প্রেশার থাকবে তো বটেই, তার উপরে তো আবার অ্যাওয়ে ম্যাচ। তো নর্থ ইস্টকে ব্যাকফুটে ঠেলা কিন্তু সহজ কাজ হবে মোহনবাগানের জন্য, যদি তারা প্রপার গেম প্ল্যান এক্সিকিউট করতে পারে। বাট নর্থ ইস্টের এটাও একটা ব্যাপার যে তারা আরও বেশি এক্সাইটমেন্ট নিয়ে মাঠে নামবে, তাদের মধ্যে খিদেটা অনেক বেশি থাকবে, যেই কারণে দেখবে যে নর্থ ইস্ট প্লেয়ারদের মধ্যে একটা চান্স থাকছে, যে একটা এনার্জি থাকবে, একটা তাগিদ থাকবে, একটা ছোটা মানে বল লুজ করলেই দেখবে ওরা ছুটে যাচ্ছে বা প্রেস করছে। এই টাইপের ব্র্যান্ড অফ ফুটবল নর্থ ইস্টের থেকে আমি এক্সপেক্ট করছি। মোহনবাগানের ক্ষেত্রে যদি আমরা 3-5-2 দেখি, তাহলে গোলে তো বিশালকে থাকছেই। শুভাশিস বোসের ইঞ্জুরির উপর অনেক কিছু ডিপেন্ড করছে, তিনি স্টার্ট করবেন কি করবেন না। বাট আপাতত আমি শুভাশিস বোসকে ধরেই এই তিনজনের সেন্টার ব্যাক তৈরি করছি, যেখানে আমি মনে করি যে টম, অ্যালবার্তো এবং শুভাশিস বোস তারাই স্টার্ট করবেন। শুভাশিস যদি ইন কেস ইনজিওর্ড থাকেন, তাহলে সেখানে হয়তো আমরা দীপেন্দু অথবা দীপক টাংরিকে দেখতে পারি। তিনজন মাঝমাঠ হবেন আমার মনে হয়। আগের দিনের ম্যাচটা দেখার পরে আই থিঙ্ক মলিনা যেই মাঝমাঠটা ট্রাই করার চেষ্টা করবেন সেটা হচ্ছে থাপা, অভিষেক এবং সাহাল আব্দুল সামাদ, এরাও হয়তো তিনজন স্টার্ট করতে পারেন। লেফট উইং ব্যাকে লিস্টন কোলাসো, রাইট উইং ব্যাকে মানভীর সিং এবং আপফ্রন্টে দুজন স্ট্রাইকার যারা থাকবেন, একজন হচ্ছেন জেসন কামিংস অবভিয়াসলি, আর আরেকজন যিনি থাকছেন এখানে আসল খেলাটা খেলতে হবে কোচ হোসে মলিনাকে। যদি তারা পজিশন ডমিনেট করে তারা যদি গোল করার পরিকল্পনা নিয়ে নামে, তাহলে জেসন কামিংসের পাশে গ্রেগ স্টুয়ার্টকে রাখতে হবে। আর যদি তারা একেবারে ডিরেক্ট ফুটবল খেলার প্ল্যান করে থাকে, যে বল পাবো, ঢুকবো, গোল করবো, তাহলে সেখানে ইউ হ্যাভ টু প্লে ডিমিত্রি পেট্রাটস। তো এটা ডিপেন্ড করছে কোচ হোসে মলিনার গেম স্টাইলের ওপর, যে তিনি কী পরিকল্পনা নিয়ে নামবেন এই ম্যাচটায়। বাট এখানে যে কেউ স্টার্ট করতে পারেন। বাট যদি আমরা ইম্প্যাক্টের কথা বলি, তাহলে আমার মনে হয় যে ইফ ইউ আর প্লেইং গ্রেগ স্টুয়ার্ট ইন দ্য ফার্স্ট হাফ, তাহলে তুমি সাহালকে খেলাতে পারবে না। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। ইউ উইল আইদার হ্যাভ টু প্লে সাহাল অথবা গ্রেগ স্টুয়ার্ট ইন এনি অফ দি হাফ, কারণ তোমাকে সেকেন্ড হাফেও একজন এরকম প্লেয়ারকে নামাতে হবে যে চান্স ক্রিয়েট করতে পারে। ডিমি পেট্রাটস ডেফিনেটলি ভালো, বাট গ্রেগ স্টুয়ার্ট ইজ আ বেটার প্লে মেকার। ডিমি অনেক ডিরেক্ট প্লেয়ার, যেই কারণে তুমি যদি গ্রেগকে স্টার্ট করো, তাহলে তোমাকে গ্রেগকে মাঝমাঠে খেলাতে হবে। তোমাকে আপফ্রন্টে তাহলে একটা ইন্ডিয়ান স্ট্রাইকার নিয়ে নামতে হতে পারে, কারণ গ্রেগকে তুমি স্ট্রাইক খেলাবে, আবার তুমি সাহালকেও ক্যাম্প খেলাবে। এখানে কিন্তু সেকেন্ড হাফে তখন মোহনবাগানের যে সাবস্টিটিউশনসগুলো, ওইগুলো একটু উইক হয়ে যাওয়ার চান্সেস থাকছে। বাট এটাও একটা ফ্যাক্ট যে যদি তারা ফার্স্ট হাফেই ম্যাচটাকে নিজেদের ফরে নিয়ে চলে আসতে পারে, তাহলে সেকেন্ড হাফে অত ম্যাটার করবে না। কিন্তু সবসময় যে এত কিছু পারফেক্ট ক্লিক করবে ওরকমটাও তো নয়। তো আমি এক্সপেক্ট করছি যে হয়তো ডেমি পেট্রাটসই স্টার্ট করবেন এবং সেকেন্ড হাফেই গ্রেগ ইন্ট্রোডিউসড হবেন। যতদিন না ম্যাকলারেন আসছেন, ম্যাকলারেন এলে কিন্তু খেলার স্টাইল অনেকটাই পাল্টাবে বলে আমি মনে করি, কারণ তখন বিদেশিদের যে নির্বাচন এটা অনেক অন্যরকমভাবে হবে। তো মোটামুটি এই হচ্ছে আজকের ভিডিও গাইজ। অবভিয়াসলি কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমরা কি মনে করছো, তোমাদের প্রেডিক্টেড লাইন আপ কি, সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।